দুর্গাপুজো তো হয়ে গেছে, কিন্তু দেখো বাড়ির আমাদের বিল্ডিংয়ে যে মাইকটা বাঁধা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু খোলেনি। অর্থাৎ ওটা খুলতে খুলতে জগদ্ধাত্রী পুজো পেরিয়ে যাবে তারপরে, কারণ আমাদের এখানটা লাগাতার পুজো হতেই থাকে। সেই গণেশ পুজো থেকে শুরু হয়, আর এর মাঝখানে তো দুর্গাপুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, হাতে গুনে আর কয়েকটা দিন বাকি মাত্র কালী পুজো হতে, তারপর জগদ্ধাত্রী পুজো। তাহলে মোটামুটি আমাদের এই বছরের পুজো পর্ব শেষ হয়ে যায়। আর এই কটা দিনই বলতে গেলে মোটামুটি আনন্দ থাকে। মোটামুটি না, বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ হতেই থাকে একটা পর একটা। যাই হোক, আর সকালবেলা এই যে আমি এখন করে নিচ্ছি হচ্ছে বিট, গাজর আর আমলকি রস। আজকে 3টে আমলকি দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এক বড় আমলকি হলে একটা দিই, আর ছোট হলে 2টো দিই। তবে দেখছি একটা আমলকি বেশ শুকিয়ে যাচ্ছিলো ফ্রিজের ভিতরে, তো সেই কারণে 3টে আমলকি দিয়ে দিয়েছি। আর যদিও খুব একটা বড় ছিল না আমলকিগুলো। আর আদিম তো স্কুলে বেরিয়ে গেল, আর ওদেরকে বের করে দিয়ে মানে গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে আমি হচ্ছে জুস করতে বসে গেছি। তো এটা খাবো, এটা খাওয়া দেখিয়ে আজকে দিনটা মোটামুটি শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম করছি। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বিট গাজরের জুস খাওয়ার পরে তারপরে বেশ অনেকক্ষণ সময় কিন্তু কেটে গেছে, আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে করেছিলাম বাটার টোস্ট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। পাউরুটি ছিল ফ্রিজে অনেকটা পরিমাণে, তো আমার হাজবেন্ড ও রুটি খেয়ে গেছে, বাট আমি দেখলাম এই পাউরুটি রয়েছে 4 পিস, ওটা আমি খেয়ে নিই। আর যেহেতু বেশ কয়েকটা দিন হয়ে গেছে, ফ্রিজ ডেট যদি এক্সপায়ার হয়নি, আদিমকে দেবো না, সে কারণে আমি বাটার দিয়ে সেঁকে খেয়ে নিলাম। চা এখনও পর্যন্ত কিন্তু খাওয়া হয়নি। আর একটুখানি বেশি করে বাটার দিয়েছি, একটু চিনি হালকা করে ছড়িয়ে দিয়েছি উপরে, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে আমার। তারপর চলে এসেছি এই ঘরে এসে এখন বেড কভার চেঞ্জ করব। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের যা একদম গ্রাম বাংলায় তোমরা যা থাকো, তো বলো ঠান্ডা কতটা পড়েছে বা কী। কারণ আমি আমার মা যেহেতু গ্রামের দিকেই থাকে, তো মাকে ফোন করলাম, মা বলছে যে না, ভোরবেলার দিকে হালকা হালকা করে কুয়াশা পড়ছে, আর সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়ছে, মোটামুটি ঠান্ডা পড়তে শুরু করেছে। এবছর নাকি শীতের পরিমাণটা অনেকটা বাড়বে, কি একটা আবহাওয়ার দপ্তর থেকে মানে অ্যানাউন্স করেছে, কি একটা এক্স্যাক্টলি আমার মনে নেই, সেই কারণে তো দেখা যাক কি হবে। আর যেমনটাই হবে তেমনটাই তো মেনে নিতে হবে, কিছু তো করার নেই, প্রকৃতির উপরে আমরা তো চলতেই পারবো না। তবে হ্যাঁ, দেখবে হাত পাগুলো বেশ কিন্তু খসখস করছে। এই প্রত্যেকটা সময় দেখো শীত আসার শুরুতে না হাত পাগুলো টান ধরছে, তারপরে মুখে টান ধরছে, তারপর স্নান টান করে ওঠার আগেও বা পরেও পাগুলো মনে ফেটে যাচ্ছে, এগুলো হচ্ছে। আর তোমাদের সাথে এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের কলকাতাতে সেরকম তো শীত কোনো বাড়ি পড়ে না, হালকা ফুলকা, কারণ তোমরা তো দেখেই থাকবে আমি ব্লগিং করেছি এর আগে, যত শীত আবার করেছি না কেন, হয়তো সন্ধ্যাবেলা দিকে একটু ভারী কিছু গায়ে দিয়েছি, সন্ধ্যাবেলার টাইমটা আমার কাছে একটুখানি শীত করে, তারপরে আবার কিন্তু নর্মালি হয়ে যায়, কিছু গায়ে দিতে হয় না সেভাবে। আর অনেকের কাছে শীতকাল খুব প্রিয়, আর অনেকের কাছে আবার শীতকাল প্রিয় না। তো প্রত্যেকবার শীতকাল আসার আগে আমি কেন জানি না একটু ভয় পেয়ে যাই, যেহেতু আমার খুব একটা প্রিয় না। আর এবার যাই না, আমার আগের থেকে একটা আলাদা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে না এবার আমি খুব এনজয় করব। আর এখানে দেখতে পাচ্ছ আমি যে একটা ছোট প্ল্যান্টার বানিয়েছিলাম কাপ দিয়ে, আর এটাকে কি করেছে, এটা আমি দেখিও নি যে এটাকে ভেঙে এইভাবে আবার রেখে দিয়েছে, আর ঘুরিয়ে রেখে দিয়েছে যাতে আমি দেখতে না পাই। এখন আমি উপরটা ক্লিন করতে গিয়ে আমি এখন দেখলাম এই অবস্থা। তাহলে ভাবতে পেরেছো কী অবস্থা। আমি এত সুন্দর একটা জিনিস, একটা আউলের ফেস আমি বানিয়েছিলাম। তো এই জিনিসগুলো বানাতে কত সময় লাগে, মাল ম্যাটেরিয়ালসের কথা বাদই দাও, কিন্তু বানাতে তো সময় লাগে, একটু বোঝে না। সারাক্ষণ ঘরের মধ্যে ফুটবল খেলবে, র্যাকেট খেলবে, এসব খেলতে খেলতে আমার ঘরের সমস্ত জিনিস নষ্ট করে। কিন্তু কিছু করাও নেই, যেহেতু ওরা বাইরে যায় না। বাড়ির সামনে একটা পার্ক আছে, বাট ওখানে কোনো বাচ্চারাও খেলতে পায় না, বড়রা যায় একটু ঘোরাফেরা করে চলে আসে, এই সে কোনো ওরা বেরোতেও পারে না কোথায়। আর আমার বাড়ির কাছে যেহেতু পার্ক নেই, একটু দূরে, মন চাইলেও নিয়ে যাওয়া হয় না, সময় থাকে না। ওর স্কুল থেকে আসে, ম্যাম চলে আসে, আবার ম্যাম চলে যাওয়ার পরে আরেকজন ম্যাম আসেন, মানে আমি সন্ধ্যাবেলা পড়াতে বসে যাই, তো এত কিছু ফাঁকে আর একদম সময় করে ওঠা হয় না। দুর্গাপুজোর
আগে না আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু আলাদা অ্যাঙ্গেলে রেখেছিলাম। আর তোমরা অনেকে বলেছো খুব ভালো হয়েছে, আবার অনেকেও বলেছো যে না দিদি আগের যে অ্যাঙ্গেলটা ছিল সেটাই ভালো ছিল। কিন্তু আমার মানে আগের যে অ্যাঙ্গেলটা ছিল ওটা মানে কি বলবো জায়গা অনেকটা নিয়ে নিত, মানে আমার ডাইরেক্ট আমি কিচেনে ঢুকতে পারতাম না, বেশ অনেকটা এদিকে ঘুরে এসে ঢুকতে হতো। কিন্তু এই যে যেভাবে রাখা আছে এখন না ডাইনিং স্পেসটা অনেকটা বড় লাগছে, হাঁটতে সুবিধা হচ্ছে, কাজ করতে সুবিধা হচ্ছে, আমাকে ঘুরে কিচেনে যেতে হয় না, ডাইরেক্ট আমি ঢুকতে পারি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে 4 জন কিন্তু বসে আমরা টেবিলে খেতে পারছি না, কারণ ফ্রিজের দিকটা ওই দিকটা যেহেতু চেয়ারটা থাকে, প্লাস্টিকের চেয়ারটা রেখে চলে থাকে, ওইটা একটা মানুষ ঢুকে না পায় না। তো কী হয় দেখা যাচ্ছে আমি একটু পরে খেয়ে গেছি বা ওরা আগে একজন পরে প্রবলেম হয়। ম্যাক্সিমাম সময় আদিওম চলে যায় টিভি দেখতে দেখতে খেতে, যেটা কিনা খুবই অপছন্দের বিষয় আমার আর আমার হাজব্যান্ডের। তো বলছে যে ওটা এক্সকিউজ পেয়ে যাবো, বসার জায়গা পাচ্ছি না। তো আমার হাজব্যান্ড বলছে ইমিডিয়েট এটাকে চেঞ্জ করে দাও, কারণ এমনিতেই তো বাচ্চারা টিভি দেখতে দেখতে খেতে পছন্দ করে, আর ওরা খায় মাঝে মধ্যে, রাত্রেবেলা বিশেষ করে বসে, সব সময় না মাঝে মধ্যে। তবে কয়েকটা দিন দেখি বেশ ওই এক্সকিউজটা দেখিয়ে তারপরে খেতে যাচ্ছে ওই ঘরে। তো সেই কারণে আজকে আবার ঘুরিয়ে দিলাম। আর আমাকে একজন কমেন্ট করেছে যে আর তোমার ডাইনিং টেবিলে স্টিলে যে চেয়ার, আর একটা কোথায় কী হয়েছে, ওটা যে সিটের যে গদিটা থাকে না ওটা খুলে গেছে। তো খুলে যাওয়া ওটা দোকানে নিয়ে যাওয়া, আজ নেবো কাল নেবো করে নেওয়া হচ্ছে না, আর সেইভাবেই ডাইনিং রুমের ওই চেয়ারটার উপর রয়েছে আমার ব্যালকানিতে, তো নিতে হবে। তো এর মাঝখানে হাজব্যান্ড ঝোঁক উঠিয়েছিল কাঠের ডাইনিং টেবিল তৈরি করবে আর কি। তো আমি বাধা দিয়েছি, কারণ তোমাদেরকে বললাম না যে ঘর আমার যেহেতু রেনোভেট হবে, একটু কাজবাজ হবে, তা বললাম এখন ওসব কিনো না, একবারে ঘরটাকে আবার একটু কালার করি বা যাই হোক যেরকম করি না কেন, তারপরেই ডাইনিং টেবিলটা কিনো। সেই কারণে ওটা আর কিছু করাই হয়নি, আর ওই চেয়ারটা ওইভাবে রয়েছে ওখানটা। আর ডাইনিং টেবিলটাকে এই যে এখন সরিয়ে দিলাম, এই তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আগের সেট আপটা বেশি ভালো ছিল নাকি এখনকার সেট আপ। আর একটা কথা না বললে নয়, এটা আমার সাথে হামেশাই হয়ে থাকে, ফ্রিজে মাছ থাকে আমি ভাবি কি মাছ নেই, আবার যখন মাছ থাকে না ভাবি কি মাছ আছে। আর এটা হচ্ছে দেখো 1 পিস মাছ আছে, আর হচ্ছে 1 পিস মাছের মাথার অর্ধেকটা রয়েছে, ঠিক আছে। তো আগের দিন আমি এখান থেকে নিয়ে হালান্দুসা করেছিলাম, তোমরা দেখেছিলে। তো আর এখানে খানিকটা পরিমাণ মাথা রয়েছে, 1 পিস মাছ বললাম। তো আমি ভেবেছি কি মাছও আছে আরও, সেই কারণে বাজারে গিয়ে মাছ আর আনলাম না। আর ফ্রিজে চিকেনও রয়েছে খানিকটা পরিমাণে, তো ভাবলাম ঠিক আছে চলো মাছটাই করা যাবে। ও দেখো ওটার মধ্যে একটুখানি চিকেনও রয়েছে, আবার অল্প আছে চিকেন, তবে আছে। তো এখন আমি মাছ বের করে রান্না করতে যাব, ব্যাস তখন দেখি যে মাছ নেই, মানে মাছের মাথা আছে আর হচ্ছে একটুখানি মাছ, ও হবে না। ঠিক আছে চলো তাহলে ডিম করে দিই। তারপরে আমার আদিওম না ডিমের তরকারি চাইতে না, ডিম একটু সেদ্ধ করে দিলে ওরা বেশি ভালো খায় আর কি, ডালের সঙ্গে একটু ডিম সেদ্ধ দিলে বেশি ভালো খায়। তো সে কারণে চটজলদি করে মুসুরির ডাল করেছি, ভাত করেছি, আর এখানটা হচ্ছে বাঁধাকপি ভাজা করলাম আর কি। বাঁধাকপিটা এর আগের দিন একটা নিয়ে এসেছিলাম, অল্প একটুখানি ছিল, তো সেটা একটু ভাজি করলাম রসুন সোমবার দিয়ে। আর রসুন সোমবার দিয়ে এটা কিন্তু আমি এক্সপেরিমেন্ট করে একদিন করেছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। তারপর থেকে একটু রসুন একটু শুকনো লঙ্কা সোমবার দিয়ে ভেজে নেই, ভীষণ টেস্ট হয়। তো এই যে হলো মুসুরির ডাল, আর এই যে হলো বাঁধাকপি ভাজা। হঠাৎ করে না চোখে পড়লো এখানে একটা প্রজাপতি এসে বসেছে, দেখো কি সুন্দর। আর মনে হয় যথেষ্ট সিক ছিল, কারণ দেখো আমি টাচ করেছি তারপরেও কিন্তু নড়ছে না, অসুস্থ ছিল বললাম। কারণ কোনো প্রজাপতি বা এই জাতীয় জিনিস না, ইনসেক্ট জাতীয় জিনিস দেখবে যে তুমি যাবে ভাইব্রেশনে ওরা বুঝতে পেরে যায়, আগে ওরা পালিয়ে যায়। সেখানটায় গায়ে হাত দিলাম, দেখো ওম কি সুন্দর হাতে তুলে নিয়েছে, কোনোভাবেই নড়ছে না। আর যাই হোক ওটা ওম নিয়ে গেল, ওম নিয়ে গিয়ে বললো মা বাইরে ছেড়ে দেবো, আমার না বাইরে ছাড়িস না, ঘরে কোথাও রেখে দেবো, একা একা উড়ে যাবে।
তো ওখানটায় আবার ডিম সেদ্ধ করে নিয়েছি। আদিমকে দেবো ডিম সেদ্ধ। তো দুপুরবেলায় না অমলেট করে দিয়েছিলাম, মা অমলেট করো, তো অমলেট আর আমি বাঁধাকপি ভাজি ডাল খেয়েছিলাম, আর ডিমে অমলেট ওদেরকে করে দিয়েছিলাম। আমি খাইনি ডিম অমলেট, আমার বাঁধাকপি ভাজি দিয়ে খুব ভালো লেগেছে খেতে। আর এখন দেব ডিম আর দুটো। আর আমি না আগে একটা করে ডিম দিতাম, আমি দুটো করে ডিম আমি এখনও একসাথে দুটো করে ডিম বা এভাবে আমি দিই না। তবে রিসেন্ট আমি ডক্টরের কাছে গেলাম, আমি বলে হ্যাঁ ওরা বড় হয়েছে, এখন দুটো করে ডিম দেওয়া যেতে পারে, তবে একসাথে খেতে বারণ করেছি। এটা বড়দের ক্ষেত্রেও দুটো করে ডিম একসাথে খেয়ে ওঠাটা না খুব ডিফিকাল্ট, কারণ তুমি এক পিসের জায়গায় 2 পিস মাছ খাওয়া যায়, 2 পিসের জায়গায় 3 পিস চিকেন খেতে পারো, বাট ডিমটা একটু অন্যরকম। সবসময় একসাথে দুটো ডিম খাওয়াটা উচিত নয়, ডক্টরও বললেন। দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না। পাগলার পিঠে কি লেখা আছে? পাগলা এর এখানটা কি লেখা আছে? আদি একদম ক্যামেরার সামনে আসতে চায় না কেন বাবা? কি দোষ করেছি আমি? আমার ক্যামেরা বলো তো, কি দোষ করেছি? ও বলো। ওই জলের বোতল ছাড়া বোতল নেই, ওটা করে খাচ্ছিস? গ্লাস কোথায় তোর? গ্লাসে করে খা আদি। ওটা বোতলটা অবস্থা খেতেই পারবি না, দেখ পুরো দমড়ে মুচড়ে গেছে একদম। ঠিক আছে, ওটা খেতে পারবি না, গ্লাসে করে খা। আদি চুল কাটাতে নিয়ে গেছিলাম দোকানে, কিন্তু এত ভিড় ছিল আবার চলে এসছে। সন্ধ্যাবেলায় গরমা গরম চা রেডি। আর আজকে চা খাবো হচ্ছে ড্রিম লাইট বিস্কিট দিয়ে। তো এটা হচ্ছে 5 টাকাওয়ালা যে প্যাকেট না, সেটা আমার কাছে 5-6টা প্যাকেট ছিল। এর আগে মেট্রো থেকে ওগুলো নিয়ে এসেছিলাম, কারণ ড্রিম লাইট বিস্কিটটা দেখেছি বড় প্যাকেট, আমি যতবারই আগে কিনেছি না কেন ভেতরে 8টা-10টা তারও বেশি বিস্কিট ভাঙা থাকে, কারণ ড্রিম লাইট বিস্কিটের ভীষণ নরম বিস্কিট আর কি, একটুতে ভেঙে যায়, সেই কারণে ছোটো ছোটো পাউচগুলো আমি কিনি আর কি। ছোটো পাউচের একটাও ভাঙা থাকে না, খুব কম ভাঙা থাকে, সে কারণেই দেখলাম। আমি খেয়ালও করিনি যে ঘরে ড্রিম লাইট বিস্কিট ছিল, যখন কন্টেনারটা খুললাম দেখলাম বিস্কিট রয়েছে, তো ওটাই নিলাম আর কি, ড্রিম লাইট বিস্কিট আর চা। আর তারপরে ওদিকে আদিমকে পড়তে বসিয়ে দিয়েছি, আর এখানটা করে নিচ্ছি রাতের ডিনার, মানে ডিনার প্রিপারেশন করছি। আর আজকে রাতে হবে হচ্ছে চিকেন আর রুটি, যেহেতু দুপুরবেলা হালকা ফুলকার মধ্যে হয়েছে, আর রাত্রেবেলা যেমন চিকেন রয়েছে অল্প একটুখানি, ওটুকু করে দিই। তো চিকেন আর রুটি, তো আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। নর্মালি আমি আলুর ভিতরে দিয়ে দিই, তবে হ্যাঁ কী বলো তো, আলু যদি তুমি না ভেজে করতে চাও ভীষণ টেস্ট হয়, তবে হ্যাঁ যে আলু চিকেনটার পরিমাণ অনেকটা বেশি হতে হবে, মানে আলুগুলো চিকেনের ভেতরে যাতে ডুবে থাকে। আর তুমি অল্প চিকেন যদি করো না, দেখা গেলো তুমি ½ কিলো চিকেন করছো, বা অল্প একটুখানি হয়তো 1-2জনের জন্য করে নিচ্ছ একটুখানি চিকেন, তো সেক্ষেত্রে কী হয় যে ওই আলুগুলো ওপরের দিকেই থাকে আর খুব একটা সেদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে আগে অবশ্যই একটুখানি ভেজে নেওয়াটাও উচিত, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর যদি অনেকটা পরিমাণ চিকেন থাকে তো সেক্ষেত্রে আমি কখনোই আলুটা ভাজি না, ডাইরেক্ট দিয়ে দেই, খেতে বেশ ভালো লাগে। তো এখানটা হচ্ছে সোমবার দিয়েছি শুধুমাত্র আজকে দারচিনি সোমবারেও খেতে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয়, এলাচ লবঙ্গ দিলেও ওই ফ্লেভারটা একটু আলাদা, আর শুধুমাত্র দারচিনি সোমবার দিলেও কিন্তু ফ্লেভারটা আলাদা হয়ে যায়। আর এখানটায় সন্ধ্যাবেলা দোকানে গিয়েছিলাম, বিট গাজর নিয়ে এসেছি, এত দাম বাপরে বাপ, বিট গাজরের দাম দিনকে দিন মানে বেড়েই চলছে, 100 টাকা করে কিলো নিল, এই যে আমলকি 200 টাকা করে কিলো, মানে কি খাবো, আর এত পরিমাণে সবজি কিনতে গায়ে লাগছে। বাঁধাকপিটা ওখানটা দেখতে পাচ্ছ অল্প একটুখানি আমি কেটে নিয়ে এসেছি, 3 ভাগ কী দাম বাপরে বাপ, ওইটু বাঁধাকপির দাম নিল 25 টাকা। ঠিক আছে চলো অল্প একটুখানি দাও, পরে আমার হাজব্যান্ড বাসাতে যাবে, ওখানটায় সবজির দাম বললো কম আছে, ও আমাকে ফোন করে বললো বাঁধাকপি অল্প একটুখানি নিয়ে আসো। আমি যেহেতু চাউমিন করবো বলেছিলাম আগামীকাল, সেই কারণে বললো যে আমি অফিসে ওখান থেকে আমি নিয়ে আসবো, তো সে কারণে হচ্ছে অল্প নিয়ে আসলাম। তো ওগুলো নামিয়ে রেখে এখন চলে এসেছি আবার রান্নাঘরে। আর হ্যাঁ রান্নাঘরে এখন করছি রুটি আর তার সাথে চিকেন, ব্যাস এটাই হবে আজকে। আর আমাকে না একজন কমেন্ট করেছে দিদি তোমার রুটিগুলো এত সুন্দর ফোলে, আমি অনেকবার ব্লগে দেখিয়েছি কী করে রুটি আমি করি, তারপরেও আবারও বলছি রুটিটা নরম করে কিন্তু মাখতে হবে, আর হ্যাঁ খুব ভালো করে মাখতে হবে। আবার মাখার পরও যদি বেশ 5 মিনিট বা 7 মিনিট
তুমি রেখে দিতে পারো, বেটার হয় আর কি। আর এখানটা হচ্ছে গরমা গরম চিকেন। রান্নাবান্না পার্ট তো চুকেই যায়, তারপরে বড় কাজ থাকে সেগুলোকে ডাস্টিং ক্লিনিং করা। আর এই যে আটা ছোট ডিব্বাটা না, এর ভিতরে আটার গুঁড়ি রাখি আমি, তো এটাকেও প্রত্যেকদিন ভালো করে আমাকে ক্লিন করতে হয়। মানে যতবার আমি আটার রুটি বানাতে আসি বা পরোটা বানাতে আসি, ডিব্বাটাকে তো ভালো করে আমি ক্লিন করি, নয়তো আমার মনে হয় যে পুরো উপর ধুলো পড়ে আছে, মানে সাদা গুঁড়িটা যেহেতু লেগে যায় সেই কারণে। তো রাত্রিবেলা রান্নাবান্নার কাজ কমপ্লিট। আর হ্যাঁ, এ দেখো কতটা পরিমাণে দেখতে পাচ্ছ পিঁপড়ে হয়েছে এখন। প্রত্যেকের ঘর, সবার মুখে শুনছি পিঁপড়ে হয়েছে। তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের ঘরে কি এরকম পিঁপড়ে হয়েছে কি না। বিছানাতে পিঁপড়ে, ডাইনিং টেবিলের উপরে পিঁপড়ে, কিচেনে পিঁপড়ে, ইভেন আদিমের যে মানে পড়ার টেবিলটা সেখানেও দেখছি পিঁপড়ে। রাতেরবেলা আজকে ডিনার মেনু ব্যাস এই যে একটু স্যালাড নিয়ে নিয়েছি, শসা, আর হচ্ছে এখানটা হচ্ছে রুটি আর তার সঙ্গে চিকেন, ব্যাস এটাই আজকে ডিনার মেনু। ব্লগ এখানে শেষ করব। তোমার সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মধ্যে সবাইকে টাটা।